প্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত অনুষ্ঠান দেশের কথা দশের কথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নজরুল কবির। দর্শক, প্রায় প্রতিদিনই যেরকমটি বলে থাকি যে আমরা এই অনুষ্ঠানে সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ তেমনি একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। এই বিষয়টি শুধু বাংলাদেশেই নয়, বলা চলে গোটা পৃথিবীতেই আলোড়ন তুলেছিল। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আজ অভিজিৎ হত্যা মামলার রায় ঘোষিত হয়েছে। লেখক, সাহিত্যিক, বিজ্ঞান লেখক, বিজ্ঞান সংগঠক এবং ব্লগার অভিজিৎ রায়কে হত্যা করা হয় 2015 সালের 26শে ফেব্রুয়ারি। তাকে জঙ্গিরা হত্যা করে, কুপিয়ে প্রায় প্রকাশ্য ঠিক দিবালোকে না হলেও সন্ধ্যার পরপর 21শে ফেব্রুয়ারি অমর একুশের যে বইমেলা, সেই বইমেলা থেকে ফেরার পথে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কুপিয়ে হত্যা করা হয় এবং সেই সময়ে তার সঙ্গে থাকা স্ত্রী রাফিদা আহমেদ বন্যা, তিনিও গুরুতর আহত হন। সেই হত্যা মামলার আজ রায় ঘোষিত হলো। রায়ে 5 জনের মৃত্যুদণ্ড এবং 1 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারিক আদালত আজ এই রায় দিয়েছেন। এই রায় ঘোষিত হলো এবং রায়ের পরিপ্রেক্ষিতে অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ বন্যা একটি প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বেশ কিছু প্রশ্ন তুলেছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে, এবং একই সঙ্গে আবার অভিজিতের ছোট ভাই তিনি বলেছেন তারা এই রায়ে সন্তুষ্ট। এই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আলোচনার শিরোনাম তাই আমরা ঠিক করেছি, বিচার হলো, বাধা কাটল কি? এই শিরোনামে আজকের আলোচনা করার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসাবে স্টুডিওতে রয়েছেন ব্লগার, লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেপ্তিক, রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম, এবং একই সঙ্গে এই মামলার অন্যতম তদন্ত কর্মকর্তা তিনি রয়েছেন মানবাধিকার সংগঠক মোহাম্মদ নূর খান। আর কিছুক্ষণ পর আমাদের সঙ্গে যুক্ত হবেন শেখ হাফিজুর রহমান কার্জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেশের কথা দশের কথা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আলোচনার শুরুতেই আমি আসতে চাই ব্লগার, লেখক আরিফ জেপ্তিক আপনার কাছে। অভিজিৎ রায় দীর্ঘদিন আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করেছেন এবং অভিজিৎ রায় প্রতিষ্ঠিত যে মুক্তমনা ব্লগেও আপনারা একসঙ্গে লিখেছেন। বেশ অনেক দিন পর হলেও অভিজিৎ হত্যা মামলার রায় আজ ঘোষিত হলো। এই রায়ের প্রেক্ষাপটে আপনার প্রতিক্রিয়াটা জানতে চাচ্ছি, আপনি সন্তুষ্ট কিনা? রায়ের যদি আপনি বলি যে আমরা ফৌজদারি অংশে সন্তুষ্ট। ফৌজদারি অংশ হয়েছে, তদন্ত হয়েছে, দায়ী ব্যক্তিরা শাস্তি পেয়েছেন এবং শেষ পর্যন্ত এটা তো একটা দীর্ঘ প্রক্রিয়া, প্রারম্ভিক রায়টা পাওয়া গেছে। আমরা আশা করছি উচ্চ আদালতে এই রায়টা বহাল থাকবে এবং যথাসময়ে রায় কার্যকর হবে। আরিফ জেপ্তিক, আপনাকে একটু প্রশ্ন করতে চাই এই কারণেই যে আপনি আজকে সন্তুষ্ট বলছেন, কিন্তু বেশ কিছু জায়গায় প্রশ্ন তুলেছেন আজ, যিনি এই মামলার বলা চলে যে প্রত্যক্ষদর্শী এবং কোনো কোনো ক্ষেত্রে প্রায় 1 নম্বর প্রত্যক্ষদর্শী, তিনি হচ্ছেন রাফিদা আহমেদ বন্যা, অভিজিৎ রায়ের স্ত্রী। তিনি আজ তার ফেসবুক ইয়েতে বলেছেন যে তার সাথে কোনো রকম যোগাযোগ করা হয়নি, এমনকি তার সাক্ষ্যও গ্রহণ করা হয়নি। তিনি ফলে এই মামলা নিয়েই প্রশ্ন তুলেছেন, তিনি মামলার তদন্ত নিয়েই প্রশ্ন তুলেছেন, এবং তিনি একই সঙ্গে বলেছেন যে যেই সংগঠনের আমন্ত্রণে তারা সেই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছিলেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয় নাই বলে অভিযোগ তুলেছেন। আপনার কোনো বক্তব্য আছে কিনা এক্ষেত্রে? তারপর আমরা যাবো এই মামলার তদন্তের সঙ্গে যুক্ত মনিরুল ইসলাম। হ্যাঁ, এখন যেহেতু মনিরুল ইসলাম ভাই নিজেই আছেন এখানে, আমার মনে হয় ওই অংশটুকু তিনি বলতে পারবেন। কিন্তু আমি যেভাবে দেখি জিনিসটা, প্রথম কথা হচ্ছে বন্যা ওইখানে কাউকে চিহ্নিত করতে পারবেন কিনা আমি জানি না, করার পরিস্থিতি ছিল না। আমরা হত্যাকাণ্ড ঘটার প্রায় আধা ঘন্টা না 10-15 মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে গিয়েছি, তখন জাস্ট বন্যাকে হসপিটালে নেওয়া হচ্ছে। তো এই সময়টাতে আমি জানি না, নিশ্চয়ই তাদেরকে আগে পরে তো ওই সময় আইনশৃঙ্খলা বাহিনী ওনাকে জিজ্ঞেস করেছে, বাট এটা অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী বলতে পারবেন। কিন্তু মামলার যুক্তিতর্কে এটা যদি খুব প্রয়োজনীয় জায়গা হতো তাহলে নিশ্চয়ই বিচারক প্রশ্ন তুলতেন, বা উভয় পক্ষেরই তো ওইখানে আইনজীবী ছিলেন, তারা তো বিশেষ করে আসামি পক্ষের আইনজীবীরা তো এই ভ্যালিড কোয়েশ্চেনটা তুলতেন। আমার কাছে মনে হয় যে কোনো বিশেষ ব্যক্তিকে, ধরেন বন্যা ওইখানে বা যারাই ছিলেন আশেপাশে, কোনো স্পেসিফিক কাউকে যদি জিজ্ঞাসাবাদের প্রয়োজন তদন্তকারী কর্মকর্তারা না মনে করতে পারেন, এতে রায়কে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। যদি কারণ হচ্ছে এগুলো সাক্ষ্য প্রমাণ অন্যান্যভাবে তৈরি হয়, স্বীকারোক্তি যদি কেউ বলে যে আমি দায়ী ছিলাম, গ্রেফতার করেছে দায়ী ছিলাম, তাহলে কিন্তু কাজ অনেক এগিয়ে যায়। আমি মামলার খুঁটিনাটিতে যাচ্ছি না, সাধারণ যৌক্তিক জায়গা।
দ্বিতীয় যে কথাটা বলেছেন যে ওনারা আসলে কোনো বিজ্ঞান সংগঠনের আমন্ত্রণে বাংলাদেশে আসেন নাই, ওনারা বাংলাদেশে বেড়াতেই এসেছিলেন। ওই দিন যে ঘটনাটা ঘটেছিল ওইখানে একটা বিজ্ঞান লেখক সংগঠন বা কেউ তারা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে ওই দিন তাদের সাথে, আপনি জানেন বই মেলায় কিন্তু অনেকগুলো পকেট পকেট গল্প আড্ডা হয় বিভিন্ন সংগঠন লেখকদের নিয়ে, মানে খুব ঘরোয়া মাঠের মধ্যে বসে গোল হয়ে করে, এরকমই একটা ঘটনা ছিল। খুব আশ্চর্যজনকভাবে যখন অনুষ্ঠানটা হয় অভিজিৎ এবং বন্যা এখানে ছিলেন, কিন্তু যারা আয়োজক তারা ছিলেন না, তারা প্রায় ঘন্টাখানেক পরে এসেছিলেন এবং আমরা বিভিন্ন সময় শুনেছি যে একটা ধামাচাপার মাধ্যমে প্রোগ্রাম মানে ওইটা শেষ হয়ে গিয়েছিল। এটা অবশ্যই একটু খতিয়ে দেখার বিষয় ছিল, আইন শৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু এটা পরিষ্কার যে অভিজিৎ বন্যা এই সংগঠনের কোনো আমন্ত্রণে বাংলাদেশে আসেন, ওনারা এসেছিলেন এবং বইমেলা ওনারা নিয়মিত যাচ্ছিলেন। ইনফ্যাক্ট যেদিন হত্যাকাণ্ড ঘটে 2 দিন আগে আমার সাথে বইমেলা ওনাদের দেখা হয়েছে এবং আমি ওনাদের যারা সাথে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব আমাদের ছিলেন, যখন অভিজিৎ এবং বন্যারা ব্যস্ত ছিলেন অন দ্য ওয়াকওয়েতে আমার সাথে কথা বলে যখন এগিয়ে গেছেন, আমি তাদেরকে বলেছিলাম যে ওরা কী করে মেলায় যে আসছে দেশে। আমি বললাম যে না, ইটস নট সেফ, আই ডোন্ট থিঙ্ক ইটস সেফ, আমার মনে হয় দে শুড লিভ। তোমরা বইলো এটা, কারণ আমার সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না, আমরা লেখালেখি বা অনলাইন স্পেসেই। তো এটা এমনও না যে ওই দিনই ওনারা বই মেলায় গিয়েছেন, ওনারা কিন্তু রেগুলার বই মেলায় যাচ্ছিলেন, অন্তত পক্ষে আমার সাথে তার তো দেখা হয়েছে আগের দিনের আগের দিন। সো আমি এটুকু বলতে পারি। ধন্যবাদ আরিফ জেফতিক। জনাব মনিরুল ইসলাম, আপনার কাছে আসতে চাই যে আমরা তো জানি এই মামলাটির তদন্তে আপনারা প্রায় 4 বছর সময় নিয়েছেন এবং একই সঙ্গে এই মামলায় এই ঘটার পরপরই যেহেতু অভিজিৎ আমেরিকান নাগরিক ছিলেন, একই সঙ্গে তিনি এই নিহত হওয়ার পর মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর একটি প্রতিনিধি দলও সেই সময় বাংলাদেশ সফর করেছিল। 2019 সালের 13ই মার্চ আদালতে চার্জশিট দিয়েছিলেন আপনারা এবং 6 জনকে অভিযুক্ত করেছিলেন। আদালত 6 জনকেই ওই অভিযোগে 6 জনের বিরুদ্ধেই অভিযোগ আমলে নিয়েছিল। তার পরবর্তীতে দীর্ঘ শুনানি শেষে আজ রায় হলো। আপনি তদন্তকারী কর্মকর্তা হিসেবে আপনি সন্তুষ্ট কিনা এই রায়ে? আর একই সঙ্গে প্রশ্ন করে রাখি যে রাফি আহমেদ বন্যার পোস্টটি নিশ্চয়ই আপনার আজকে চোখে পড়েছে, তিনি কিছু প্রশ্ন তুলেছেন, সে ব্যাপারেও আমার মনে হয় তদন্তকারী কর্মকর্তা হিসেবে আপনার যদি কোনো বক্তব্য থাকে সেটি জানাবেন। ধন্যবাদ। এই ঘটনাটি যখন ঘটে তখন আসলে কাউন্টার টেররিজম হয়নি, আমি ডিবিতে কাজ করতাম এবং আমি ওই মামলার সুপারভাইজার ছিলাম। পরবর্তীকালে আমি সুপারভাইজারই ছিলাম আর তদন্তকারী কর্মকর্তা আমার নামেই একজন পুলিশ পরিদর্শক। তবে মামলার একেবারে তদন্ত কর্মকাণ্ডের সাথে শুরু থেকে আমি জড়িত ছিলাম, সুপারভাইজ করেছি। আর এখানে একটি কথা বোধহয় পরিষ্কার করে বলা দরকার যে রাফিদ আহমেদ বন্যা যখন আহত হয়ে হসপিটালে চিকিৎসাধীন ছিলেন, ওইখান থেকে তাকে সরাসরি কিন্তু এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয় এবং এয়ারপোর্টে তখন আমেরিকান এম্বাসি, বিশেষ করে FBI এবং RSO সেকশনের লোক এবং আমাদের লোক তারা নিয়ে যায় এবং ওই সময় FBI এর সাথে কথা বলে আমরা ডিসিশন নেই যে উনি আর কখন বাংলাদেশে আসবে কি আসবে না। সেই কারণে ওই জায়গাতেই তার কিন্তু একটা স্টেটমেন্ট এই হাসপাতাল ত্যাগ করার আগে তার স্টেটমেন্টটি নিয়ে রাখা হয়। সেখানেও তিনি আসলে কাউকে শনাক্ত করতে পারেননি, যেটি আরিফ জেফতিক ভাই বললেন যে সেখানে শনাক্ত করার মতো পরিস্থিতিও ছিল না। পরবর্তীকালে আদালত এই শুনানিকালে তাকে সমন দিয়েছিল, এখানে তার যে অ্যাড্রেস যেখানে যেটা আছে সেখানে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। তবে আদালত যেহেতু তিনি মামলার বাদী নন আর তার একটা এটি আইনেও রয়েছে যে যদি কোনো সাক্ষী মানে বিচার কাজ চলাকালে দেশের বাইরে থাকে কিংবা আসতে মানে অসমর্থ হন, সেই ক্ষেত্রে তার যে আগের দেওয়া জবানবন্দি সেটির উপরে সেটি বিজ্ঞ আদালত আমলে নিতে পারে। তো সেই হিসেবেই আমার মনে হয় যে আর তার সাক্ষীটাকে আদালত সমন দিয়েছিল ঠিকই তার ঠিকানায়, এখানে স্থানীয় ঠিকানা, এবং আমরা FBI এর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেছি। FBI এর সাথে পুরোটা সময় আমাদের দুই একটা প্রশ্ন ছিল, সেটিও আমরা FBI আমাদেরকে সবসময় আশ্বস্ত করেছে যে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাও। তো আমরা তাদের মাধ্যমে কাজেই সরাসরি রাফিদ আহমেদ বন্যার সাথে যোগাযোগের আমাদের কোনো সুযোগ ছিল না, নাম্বার 1। নাম্বার 2 হলো এই মামলা তদন্ত করতে গিয়ে এখানে শুধুমাত্র এই যে এতদিন ধরে আমরা শুনে আসছি, সবাই বিজ্ঞজনেরা বলে আসছে যে বাংলাদেশে সায়েন্টিফিক তদন্ত হচ্ছে না,
দেখা সাক্ষী শোনা সাক্ষীর উপর কথার উপর ভিত্তি করে বিচার হয়। এই মামলাটিতে আমি আশ্বস্ত করতে চাই যে একেবারে সায়েন্টিফিক ইনভেস্টিগেশন যেটি বলে সেটি হয়েছে। এখানে সিসিটিভি ফুটেজ, যেটা আরিফ ভাই বললেন যে এখানে ওনারা কিন্তু কয়েকদিন এসেছেন বইমেলায়, এবং ওই বইমেলায় তাদের পিছনে পিছনে তাদের সার্ভিলেন্স করেছে। এই সিসিটিভি ফুটেজ বাংলা একাডেমি, আপনার মনে থাকার কথা, বাংলা একাডেমির মহাপরিচালক কিন্তু প্রথমে বলেছিলেন যে সিসিটিভির ফুটেজ, কিন্তু পরবর্তীতে আমরা কৌশলগত কারণে ওনাকে অনুরোধ করেছি যাতে এটা না বলে। এই সিসিটিভির ফুটেজ আমরা বিশ্লেষণ করেছি, এটি এফবিআই ল্যাবে সেটি ডেভেলপ করার চেষ্টা করা হয়েছে, এবং এই জায়গায় যে বর্ণনা অনুযায়ী এবং ওই অনুযায়ী তাদেরকে শনাক্ত করার চেষ্টা করা হয়েছে। তারা এখানে বার্নার ফোন, যেটা ওয়ান টাইম ফোন, সেগুলো তারা এখানে ব্যবহার করেছে, মেসেজ আদান প্রদান করেছে তাদের ভিতরে এই যে ৩-৪ দিন রেকি করা কালে। এই প্রত্যেকটি কিন্তু আদালতে ডিজিটাল ফরেনসিকের মাধ্যমে এগুলো আদালতে উপস্থাপন করা হয়েছে। তারপরে আসামিরা যে 4জন গ্রেপ্তার আছে, 3জন কিন্তু বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, সেখানে তাদের যে দায় সেটি তারা স্বীকার করেছে। আর একজন আসামি যে মুকুল রানা, সে আসলে গ্রেপ্তার কালেই নিহত হয়েছে, ফলে তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। এই ক্ষেত্রে আমাদের ব্যর্থতা বলতে পারেন, দায় বলতে পারেন, সেটা হলো মেজর জিয়া বা আর একজন আসামি আকরাম, তাদেরকে এখনো আমরা গ্রেপ্তার করতে পারিনি। তবে সেই গ্রেপ্তারের প্রচেষ্টা আমাদের অব্যাহত রয়েছে। আর এই মামলায় যেহেতু এই ডক্টর অভিজিৎ রায় আমেরিকান সিটিজেন ছিলেন, ওখানেও কিন্তু প্যারালালি তাদের আইন অনুযায়ী একটা মামলা হয়েছে, এবং এই মামলার যে সমস্ত সাক্ষ্য প্রমাণ, এগুলো আমরা এফবিআই এর সাথে সার্বক্ষণিকভাবে কিন্তু যোগাযোগ রেখে তারা আমাদের সহায়তা করেছে, আমরা তাদের সহায়তা করেছি। কাজেই এটি আমি বলতে পারি যে এটি মানে বিজ্ঞ বিচারক একেবারে যাচাই বাছাই করে, এবং ডিফেন্স লয়ার ছিল আসামিদের, তারাও জেরা করেছে, যেখানে যেটি প্রয়োজন সেইভাবেই এই বিষয়গুলো। আরো রাফিদ আহমেদ বন্যা যে প্রশ্নগুলো করেছেন যে তার অর্থের কি দীপন হত্যা মামলায় আসামিরা বলেছে যে অর্থ এসছে, আসলে এটি এই মামলার তদন্তে প্রাসঙ্গিক ভাবেই যে কি অর্থ ব্যয় হয়েছে, কোথা থেকে তারা অস্ত্র সংগ্রহ করেছে, কে অস্ত্র দিয়েছে, কে মোবাইল ফোন কিনেছে, সবগুলোই কিন্তু তদন্তে এসছে, এবং এগুলো আমরা তদন্তের ডকুমেন্ট হিসেবে এগুলো কিন্তু আমরা আদালতে উপস্থাপন করেছে, এবং সেগুলোর উপরেই কিন্তু শুনানি হয়েছে। কাজেই প্রত্যেকটি বিষয় অ্যাড্রেস করা হয়েছে, এক্সেপ্ট মেজর জিয়া এবং আকরামকে আমরা এখন পর্যন্ত গ্রেফতার করতে পারিনি। তো এই রায়ে আমরা মোটামুটি সন্তুষ্ট, তবে এদের দুইজনকে গ্রেফতার করা গেলে পুরোপুরি সন্তুষ্ট হতাম। আপনার কি মনে হয় যে উচ্চ আদালতে, বিচারিক আদালতের এই রায় বহাল থাকবে বলে এইরকম এভিডেন্স আপনারা সরবরাহ করতে পেরেছেন? দেখুন, আমরা মনে করি যে আমরা পর্যাপ্ত এভিডেন্স সেটি সংগ্রহ করতে পেরেছি, এবং উপস্থাপন করে আদালতকে কনভিন্স করতে পেরেছি বলেই বিজ্ঞ আদালত এই রায় দিয়েছে। বিচারিক আদালতই আসলে এই গুলো বেশি দেখে, আর উচ্চ আদালত মূলত মানে প্রসেস গুলো দেখে। তো আমরা আশাবাদী যে এই মামলার যে রায় ঘোষিত হয়েছে সেটি উচ্চ আদালতেও বহাল থাকবে। অনেক ধন্যবাদ মনিরুল ইসলাম, থাকবেন আপনি আমাদের সঙ্গে। আমরা একটু বেশি সময় ধরে আপনার কাছ থেকে শুনতে চাইছিলাম যে আজকে যেহেতু রায়ের পরবর্তী তাৎক্ষণিক রিয়াকশন এই বন্যা আহমেদ কিছু প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্নগুলোর জবাব জানাটা খুব জরুরি ছিল। জনাব নূর খান, আপনার কাছে আসতে চাই। বন্যা আহমেদ এখানে বলছিলেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে মুকুল রানা শরীফকে হত্যা করা হয়েছে, ফলে এই মামলা যেমনিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি অনেক পেছনের কথাও জানা যায়নি, এরকম একটি ইঙ্গিতমূলক কথা তিনি বলেছেন। আপনি দীর্ঘদিন যাবৎ মানবাধিকার নিয়ে কাজ করছেন। আমরা জানি যে অভিজিৎ, অর্থাৎ 2013 সালে ব্লগার রাজীব হায়দার হত্যার পর প্রায় 2 বছর পর অভিজিৎ হত্যাকাণ্ড ঘটে, এবং অভিজিতের হত্যার পরপরই কিন্তু বেশ কয়েকজন ব্লগারকে হত্যা করা হয় সেখানে, এবং বলা চলে যে তার প্রায় 1 বছর পরে, প্রায় এই 3-4 বছরের মধ্যে মানে একের পর এক ব্লগারদের হত্যা করা হয়েছিল, এবং সর্বশেষ সে তার ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছিলাম যে 1 জুলাই হলি আর্টিজানের সেই নৃশংস হত্যাকাণ্ডটি। এখন বিচার তো শুরু হয়েছে, বিচার হচ্ছেও, প্রতিটি মামলার আলাদাভাবে বিচার হচ্ছে, কিন্তু জঙ্গিবাদ, অর্থাৎ এই যে জঙ্গি তৎপরতার যেই উন্মেষ ঘটেছিল
তার উৎসমুখ কি আসলে পুরোপুরি বন্ধ হলো কিনা, বাধাটা কাটলো কিনা? দেখেন, আমাদের কিন্তু সব আলোচনার আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটি হচ্ছে এই যে জঙ্গিবাদের যে বিষয়টি, এটি কিন্তু আমাদের এই বিষয়ে ব্যাপক চিন্তা ভাবনা, এই এই ব্যাপারে তথ্য, এটা কিন্তু কিছুই ছিল না বলতে গেলে। এবং আমাদের সবার সামনেই এই বিষয়টা এসছে মাত্র আমাদের আইনশৃঙ্খলা যা, এবং অনেক প্রশ্ন কিন্তু আমরা তুলতে পারি। এবার থেকে যে প্রশ্নগুলো তোলা হয়েছে, আমি ব্যক্তিগতভাবেও মনে করি যে হ্যাঁ, যদি তাদেরকে জীবিত ধরা যেত, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার সুযোগ নেওয়া যেত বা সুযোগ পাওয়া যেত, তাহলে হয়তো আরো কিছু তথ্য আসতে পারত, যে তথ্যগুলো আরো নতুন দিক উন্মোচিত করতে পারত, আবার নাও পারত। এটাও মনে রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে, যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করছি, এটি সম্পর্কে প্রশ্ন তোলার চেয়েও একটা জিনিস মনে রাখতে হবে, এই ধরনের অপরাধ যারা, এই ধরনের অপরাধের সাথে যারা যুক্ত ছিলেন, যুক্ত আছেন, তাদের কিন্তু দুটো দিক। একটা হচ্ছে অতি অতিমাত্রায় সূক্ষ্মভাবে ঘটনাগুলি কিভাবে ঘটানো যায়। আরেকটা দিক হচ্ছে তাদের কিন্তু একটা আদর্শ আছে, এবং সেই আদর্শের জায়গায় কিন্তু তারা অবিচল। এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে ডিবি এবং পরবর্তীতে কাউন্টার টেররিজম ইউনিট যেটা হয়েছে, এবং অন্যান্য যে সংস্থাগুলো এগুলি নিয়ে কাজ করছে, জঙ্গিবাদকে নিয়ন্ত্রণে আজকে যে পর্যায়টা এসছে, এই পর্যায়ে আসার ক্ষেত্রে অনেক প্রশ্ন আমরা তুলতে পারবো, কিন্তু সফলতার দিকটাও আমাদের ভাবতে হবে। সফলতার দিকের ভাবার বিষয়টাকে কিন্তু এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। হ্যাঁ, এই প্রশ্নটা আবার আমিও তুলতে পারি যে তারা যদি মেজর জিয়াকে গ্রেফতার করতে পারত, তারা যদি অন্য যারা এনকাউন্টারে মারা গিয়েছে তাদেরকে যদি জীবিত ধরতে পারত, তাহলে হয়তো, কারণ আমাদের মনে রাখতে হবে তারা প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা ভাবে, সব মানুষই কিন্তু সব বিষয়ে জানেন না। জঙ্গির তৎপরতার সাথে যারা যুক্ত হন, সবাই কিন্তু সব বিষয়ে জানার কথা না। একজন একটা অংশ জানে, আরেকজন আরেকটা অংশ জানে। ফলে একজনকে ধরে সব বিষয় কিন্তু জানা সম্ভব হয় না। তো যদি সেটা সম্ভব হতো তাহলে হয়তো ভালো হতো, কিন্তু আবার এটাও মনে রাখতে হবে যে এই ধরনের অপরাধীদেরকে নিয়ন্ত্রণে আনতে বা এই ধরনের অপরাধীদের গ্রেফতারের করার ক্ষেত্রে কিন্তু ঝুঁকি যেমন রয়েছে, তেমন আরেকটা বিষয় হচ্ছে ব্যর্থতার দায়টাও কিন্তু অনেক বেশি পড়ে যায়। ফলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি পুলিশ বাহিনী অনেককে গ্রেফতার করতে পেরেছেন, আবার অনেককে পারেননি, কারণ তারাও কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সশস্ত্র অবস্থায় চলাফেরা করতেন শুরুর দিকে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, ঘটনাটি ইনভেস্টিগেশন হয়েছে, যেটা মনির ভাই আগে বললেন, যে এই ক্ষেত্রে কিন্তু অনেক প্রযুক্তির ব্যবহার তারা করেছেন, এটা কিন্তু খুব স্পষ্ট। শুধু যে সিসিটিভি ক্যামেরার বিষয় বিশ্লেষণ হয়েছে সেটা শুধু না, এটার সাথে আপনার এই যে টেলিকমিউনিকেশন থেকে শুরু করে নানান ধরনের বিষয়গুলো তারা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের ক্ষেত্রে নিয়ে আসার চেষ্টা করেছেন। যেই প্রশ্নটি অনেক ক্ষেত্রে আমরা করে ফেলি যে জঙ্গিবাদ মানে শত শত হাজার হাজার কোটি কোটি ডলার, জঙ্গিবাদ মানে হচ্ছে এটার সাথে অমুক অমুক, নানান ভাবে কিন্তু আমরা চিন্তা করি। তো আমি এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকদিন কাজ করেছি, কাজটি করতে কত হাজার কোটি টাকা লাগে, জি, কিন্তু বিশ্বাস করে দেখা গেছে, পর্যবেক্ষণ করেছেন, আমি নিজে দেখেছি যে খুবই অল্প পয়সায়, ওই যে বললাম এদের দুটো দিক, একটা হচ্ছে এরা খুব কৌশল, খুব দক্ষ হয়, জি, একটা দিক কিন্তু মনে রাখতে হবে তারা কিন্তু খুব আদর্শিক একটা লড়াইতে নেমেছে। জি, যেই আদর্শ আমরা ছোটভাবে দেখার কোনো সুযোগ নেই। একটি করে চায়ের একটা ফ্লাক্স নিয়ে একটা ধ্বংসযজ্ঞ চালাতে পারে, নিজেকে উৎসর্গ করতে পারে, সেটাও কিন্তু আমাদের বিবেচনায় রাখতে হবে। জি, আমরা আবারও বলি, এই ক্ষেত্রে প্রশ্ন তোলার চেয়ে আমরা যে একটা নিয়ন্ত্রিত অবস্থায় আজকে এসছি, এটাকে আমাদের জি, ধন্যবাদ জনাব নূর কিন্তু খান, আমরা বুঝতে পেরেছি। বুঝতে হবে, দেখতে হবে এবং এটাকে স্বীকৃতি দিতে হবে।
জি, ধন্যবাদ জনাব নূর খান। এবার একটু শেখ হাফিজুর রহমান কার্জন, আপনাকে স্বাগত, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনার কাছ থেকে যে জিনিসটি জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে, আজকে আদালত তার পর্যবেক্ষণের ক্ষেত্রে রায়ে বলছেন যে আসামিরা সাংগঠনিকভাবে অভিন্ন অভিপ্রায়ে স্বাধীনভাবে মত প্রকাশে বাধা দেওয়ার উদ্দেশ্যে অভিজিৎকে হত্যা করেছে। আমি এই স্বাধীনভাবে মত প্রকাশে বাধা দেওয়ার যে উদ্দেশ্য, এই জায়গাটির থেকে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আজকে আমরা আলোচনা করছিলাম, আলোচনার শিরোনাম আমাদের বিচার হলো বাধা কাটলো কি। এইরকম একটি জায়গা থেকে প্রশ্নটি করতে চাই যে স্বাধীন মত প্রকাশের যে বাধা দেওয়ার উদ্দেশ্য, সেই বাধা দেওয়ার প্রক্রিয়াটা কি থামলো? না, থামেনি। এখন আপনি যে স্বাধীন মত প্রকাশের কথা বললেন, আমি আরেকটু খোলাসা করে কিংবা আরেকটু সহজ করে বলি, মুক্ত চিন্তা। জি, মানে একটা সমাজ কিংবা রাষ্ট্র তো মুক্ত চিন্তা, সেই জায়গাটা স্পেসটা না থাকলে এবং মুক্ত চিন্তার যে চর্চা সেটা যদি বিকশিত না হয়, তাহলে সেটা আপনার সামনে এগোয় না। আর যদি সামনে এগোয়, সেই অগ্রগতিকে ধরে রাখতে পারে না। তা আপনি যে কথাটা বলেছেন সেটা মূলত আমাদের এখানে আজিজ সুপারমার্কেট কেন্দ্রিক কিংবা ধরেন কিছু প্রকাশক, আপনার যারা মুক্ত চিন্তার লেখক বলে পরিচিত, তাদের আবার একটা ব্র্যান্ডিং আছে এবং তাদের আবার আপনি সাধারণ মানুষের ভিতরে আরেকটা ব্র্যান্ডিং পাবেন যে এরা হচ্ছে নাস্তিক। হ্যাঁ? মানে এই যে আপনি ধরেন যে রাষ্ট্রীয় বাধা কিংবা অন্যান্য বিভিন্ন রকম বাধা, সেইটার চেয়ে বড় হচ্ছে যে সমাজের এই যে বাধাটা, হ্যাঁ? আপনি মুক্ত চিন্তা করতে পারছেন না। আপনি মুক্তভাবে মুক্ত চিন্তা চর্চাও করতে পারছেন না, লিখতেও পারছেন না। অনেক সময় আপনার রাষ্ট্রীয় বাধা, সরকারি বাধা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা, সেটার চেয়েও অনেক বড় বাধা কিন্তু এই যে মাইন্ডসেট অফ দ্য পিপল। আপনার মাইন্ডসেট অফ দ্য পিপল যদি মানে খুব আ আ অনুকূল না হয়, সমাজের আপনার আর্থসামাজিক মানে সামাজিক সাংস্কৃতিক পরিবেশ যদি অনুকূল না হয়, কারণ আপনি দেখেন যে ৩ দশক আগেও আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যে মুক্ত চিন্তার চর্চা করতাম, আমরা যে বিতর্ক করতাম, এখন কিন্তু আপনি সেই মুক্ত চিন্তা, মুক্ত বিতর্ক চর্চা সেটা পাবেন না। লেখালেখি তো অবশ্যই। এবং যেভাবে গত আপনার ধরেন যে অনেককেই নাস্তিক আখ্যা দিয়ে হত্যা করা হয়েছে, সেটা তো মর্মান্তিক। কারণ আপনি আস্তিক নাস্তিক সেই বিতর্ক বর্তমান বিশ্বায়নের যুগে তো মানে সেটা খুব দুর্ভাগ্যজনক। হ্যাঁ? আমার কাছে মনে হয় যে জ্ঞান চর্চার ক্ষেত্রে আপনি যদি মানে ইফ ইউ লুক এট দিস পয়েন্ট ফ্রম দি লেন্স অফ থিওলজি, যে আপনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও যদি দেখেন যে কে ঈশ্বরে বিশ্বাস করে, কে বিশ্বাস না করে, সেইটার বিচার তো সৃষ্টিকর্তা করবেন। ইউ আর নট সাপোজড টু ডু দ্যাট। এবং আপনার কে আস্তিক, কে নাস্তিক, কে কোন দৃষ্টি থেকে কোনটা দেখছে, মুক্ত জ্ঞান চর্চার মধ্যে তো এটা থাকতে পারবে না। মুক্ত জ্ঞান চর্চা মানে মুক্ত জ্ঞান। আপনি আপনার যেকোনো দৃষ্টিকোণ থেকে, যেকোনো বিশ্বাস থেকে, যেকোনো জায়গা থেকে আপনি একটা বিষয়কে বিশ্লেষণ করতে পারবেন, সেটা আপনি প্রকাশ করতে পারবেন, সেটাকে আপনি আ চর্চা করতে পারবেন। কিন্তু সেই জায়গাটা যদি না হয়, আপনি যদি ১ম থেকেই একটা মানে একটা বাউন্ডারি দিয়ে দেন যে নাস্তিক হলে কেউ লিখতে পারবে না। নাস্তিক্যবাদ সম্পর্কে কেউ লিখতে পারবে না, কিংবা ঈশ্বর, কনসেপ্ট অফ গড, সেটা নিয়ে কেউ আলোচনা করতে পারবে না। কিংবা এইটা আপনার ধরেন যে এইভাবে কেউ কথা বলতে পারবে না। আপনি যদি ১ম এ একটা ফ্রেম দিয়ে দেন যে এইভাবে কথা বলতে হবে, এইভাবে চিন্তা করতে হবে, এইভাবে লিখতে হবে, তাহলে পরে সেই সমাজটা তো এগোবে না। হ্যাঁ? আস্তিক মানে আস্তিক্য এথিজম কিংবা ধরেন আপনার অ্যা ধর্মে বিশ্বাস, এই বিতর্কগুলো বছরের পর বছর, শত, শত বছর ধরে হয়েছে। জি, হ্যাঁ? জি, এখন বিষয়টা হচ্ছে যে আপনার জ্ঞান চর্চা কিংবা জ্ঞান বিজ্ঞান অগ্রগতির ১ম কথাটাই হচ্ছে আপনাকে প্রশ্ন করতে হবে। হোয়াটএভার মে জি। বি। আপনার সেই প্রশ্নের জায়গাটা উন্মুক্ত থাকতে হবে। এবং সেইটা আপনি রাষ্ট্রের ভেতরে, সমাজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, জ্ঞান হোক, প্রত্যেকটা জায়গাতে মুক্ত চিন্তা না করলে আপনি সামনে এগোতে পারবেন না। অনেক এবং ধন্যবাদ। আমার মুক্ত কাছে মনে হয় চিন্তা যে না সেই করলে জায়গাটা সামনে বোধহয় এগোনো হয়নি। যাবে না। আমাদের আলোচনার শিরোনাম যেটি, যে বিচার তো হচ্ছে, আগে তো বিচারহীনতার সংস্কৃতির মধ্যে ছিলাম, এখন একটু সময় নিয়ে হলেও, তদন্তে একটু সময় লাগলেও বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু যেই কারণেই ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ আজকে আদালত যখন বলছিল যে স্বাধীনভাবে মত প্রকাশে বাধা দেওয়ার উদ্দেশ্যে সাংগঠনিকভাবে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড হয়েছে, এখন সেই সমস্ত সংগঠনের যেই জন্মের কোনো উৎসমুখ এখনও রয়ে গেছে কিনা, এবং যারা এই কাজগুলোর ক্ষেত্রে বাধা দিচ্ছে, অর্থাৎ সরাসরি যারা হত্যাকাণ্ড ঘটাচ্ছে, তারা মুক্ত চিন্তা
প্রয়োগটা কেন দিতে চায় না? সেই ক্ষেত্রে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গিটাও কি যথাযথ আছে বলে আপনি মনে করেন কিনা? আমি উল্টো থেকে শুরু করি। রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি আসলে যথাযথ নাই বলেই বাকিগুলো ঘটছে। এটা আপনি আজকে ঠিক আছে, আপনি আজকে জঙ্গি দমন হচ্ছে, এটা অস্বীকার করার কিছু নেই। এই যে দীপন হত্যা মামলার রায় পেয়েছি আমরা, অভিজিৎ হত্যা মামলার রায় পেয়েছি, তো এইগুলা একটা প্রক্রিয়ার মধ্যে চলবে। কিন্তু যে সেলফ সেন্সরশিপ, যে ভয়ের সংস্কৃতিটা তৈরি করে দিয়েছে এই জঙ্গিবাদ, এইটাকে কোনো না কোনোভাবে সমর্থন করছে আমাদের রাষ্ট্রযন্ত্র। কিভাবে সমর্থন করছে? নজরুল কবির, আপনি নিজেও আমাদের সাথে বইমেলার নিয়মিত আড্ডা মারা লোক, আপনি জানেন যে এখন কিন্তু স্টলে স্টলে অনেক গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বইমেলা। এটা কখনো আমরা 90 দশকে কখনো এটা কল্পনা করি না। এই বইমেলা তো আমাদের চোখের সামনে বেড়ে ওঠা, এক সপ্তাহ থেকে এক মাসে যাওয়া তো আমাদের চোখের সামনে। তো এটা আগে ছিল না, কিন্তু এখন হচ্ছে। একটু যদি মানে আমাদের বন্ধুবান্ধব প্রকাশকদের মতো দেখি, একটু যদি শিরোনাম বইয়ের কোনো একটা সন্দেহজনক মনে হয় কোনো একটা শব্দ চয়ন, সেক্ষেত্রে কিন্তু সেই বইটা অনেকগুলো কপি পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, এইটা হচ্ছে। এবং বাংলা একাডেমি, মানে যে বাংলা একাডেমি এক ধরনের প্রোটেকশন হওয়ার কথা, বাংলা একাডেমির আচরণও কিন্তু গত কয়েক বছর ভালো না। এই স্টল বন্ধ করে দেওয়া, এইটা করে দেওয়া। সো ভয়ের সংস্কৃতিটাকে কিন্তু প্রমোট করা হচ্ছে। হত্যাকাণ্ডকে হয়তো প্রমোট করা হচ্ছে না, হত্যাকাণ্ডকে অবশ্যই থামানো হচ্ছে, কিন্তু ভয়ের সংস্কৃতিকে প্রমোট করা হচ্ছে। মানে এখন যে জিনিসটা করা হচ্ছে, ওই ঠিক আছে এরকম লিখলে টিকলে তো মারা যায়, মানে মেরে ফেলে, তো লেখালেখিটাই আগে বন্ধ করে দাও। মানে উৎসমুখটা বন্ধ করার দরকার ছিল জঙ্গিবাদের দিকে বেশি, এটা না করে লেখালেখির দিকে বেশি করা হচ্ছে। এবং এই সেলফ সেন্সরশিপের কারণে আজকে দীপন হত্যাকাণ্ডের পরে বা টুটুলের উপরে নৃশংস আক্রমণের পরে একজন প্রকাশক চাইলেও সাহস করবেন না একটা বই ওই রকম প্রকাশ করার জন্য। আমি আপনাকে বাংলাদেশের একজন বড় মানে অনলাইন বুক সাপ্লায়ার, খুব উনি কিন্তু অভিজিতের বই রেখেছিলেন, মানে হাজার হাজার বই আছে এর মধ্যে রেখেছিলেন। এই যে ফারাবি আজকের যে যাবজ্জীবন হলো, সে প্রকাশ্যে হুমকি দিল যে এই কারণে ওই লোককে হত্যা করে ফেলা হবে। এইটা বলার পরে সেই লোক শুধু অভিজিতের বই মানে সাইট থেকে নামিয়ে দিয়েছেন তা না, তার পুরো জীবনযাত্রা পরিবর্তিত। কিন্তু উনি এখন দাড়ি টুপি লাগিয়ে আর অনেক বেশি, মানে যে না আমি আসলে ইসলামের মূল সৈনিক, এই জায়গায় গিয়েছেন। মানে হয়তো বলবেন যে ওনার ব্যক্তিগত বিশ্বাস পরিবর্তন হচ্ছে, কিন্তু সমসাময়িক ঘটনার কারণে অনেকে এটাকে অন্যভাবে প্রশ্ন তুলতে পারেন। তো এই যে ভয়ের সংস্কৃতির জায়গাটা, এই জায়গাটা তো আমাদের বন্ধ হয় না, এই জায়গাটা তো আরও বেড়েছে, এবং এটা বিভিন্নভাবে বেড়েছে। এটা রাষ্ট্রীয় সমর্থনের জায়গা, যে সোশ্যাল জায়গা থেকে তৈরি হয়েছে। সমাজের লোকজন মনে করে যে মেরে ফেলা উচিত, প্রবলেমটা তৈরি হচ্ছে ওই সব জায়গায়। তো এই প্রসেসের মধ্যে দিয়ে, যেটা একটু আগে হাবিজুর রহমান কার্জন বলছিলেন, যে সমাজের এক ধরনের এন্ডোর্সমেন্ট আছে এইসব হত্যাকাণ্ডে, সমাজের এক ধরনের এন্ডোর্সমেন্ট আছে যে না এত কথা বলার দরকার কি, এত লেখালেখির দরকার কি। এইটা একটা বন্ধা সমাজের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, বা নিয়ে গেছেই আমি যদি বলি। কিন্তু এটা কি আসলে ওভারঅল সারা দেশের চিত্র কি এরকম আসলে? কারণ আমরা তো দেখি যে এর উল্টোটাও হয়েছে। আমি কি কারণে বলতে চাচ্ছি, যে তাহলে আমাদের দেশের অনেক পালা গান কি করে রচিত হয়? তাহলে আমাদের দেশের অনেক বিতর্ক হচ্ছে আপনার ধর্মীয় ইস্যু নিয়ে, ধর্মতত্ত্ব নিয়ে, দেহতত্ত্ব নিয়ে, রাতের পর রাত ধরে সেগুলো চলে। সেগুলো তো হাজার হাজার মানুষ বসে বসে সারা রাত ধরে দেখে। আমি জানি না আপনি কোন বাংলাদেশের কথা বলছেন, আমার বাংলাদেশে তা নয়। আমার শহর সিলেটে আজকেই সরস্বতী পূজা মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ ঘোষণা দিয়ে বলেছে যে এই, আমি ছোটবেলা থেকে এখানে সরস্বতী পূজা দেখেছি, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সুন্দর প্রসেশন হয়। কিন্তু আমাদের দেশে তো এই পরিস্থিতিটা ছিল, এরকম পালা গান ছিলটা তো পাস্ট টেন্স। একটা সময় তো আমাদের এখানে যাত্রাপালা ছিল, এটা তো আমরা বলছি না। সার্কাস হতো, মানে বিনোদনের বিভিন্ন জায়গাটা ছিল, এই জায়গাগুলো তো সংকুচিত করে দেওয়া হচ্ছে। আজকে তো আপনি জঙ্গিবাদের কাছ থেকে আপনি সরস্বতী পূজার শোভাযাত্রা যদি নিরাপত্তা না দিতে পারেন, তো আপনি মাইক্রোফোন বন্ধ করে বা বিভিন্নভাবে নিরুৎসাহিত করার চেষ্টা করছেন। আমি তো এটাই বলছি। তো আজকে আপনি একটা জায়গায়, আজকে যাত্রাপালা কোথায় হয়? মানে আপনি গ্রেটার বাংলাদেশের যেসব এলাকায় গ্রামেগঞ্জে মাসের পর মাস যাত্রা হতো, আপনি খোঁজ নিয়ে দেখেন কয়টা জায়গায় হয়। কারণ এটাকে এমন প্রসেসের মধ্য দিয়ে, এমন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, ওই জায়গাটা এখন উৎসাহিতের জায়গা, উৎসাহ করার জায়গা না। উল্টো ঘটনা ঘটছে এখন। মানে এর বিরোধিতা যারা করে ওইসব জায়গায় বরঞ্চ অনেক ফেক লোকজন তৈরি হচ্ছে। আজকে আমি একজনকে দেখলাম নকল দাড়ি লাগিয়ে এক জায়গায় ওয়াচ করতে গেছে। মানে দ্যাট বিনোদনের শিফটটা ওইদিকে চলে যাচ্ছে, এবং সেখানে আরো খারাপ লোকজনও ঢুকে যাচ্ছে, ওই সেক্টরটাকে ধ্বংস করার চেষ্টা করছে। কারণ কি, ওইটা সমাজ খাচ্ছে, ওইটা মানুষ নিচ্ছে, সুতরাং ওইটার ভিতরেও এক ধরনের এক্সপ্লয়টেশন শুরু হয়ে গেছে। এটাই বাস্তবতা। অনেক ধন্যবাদ আরিফ জেবতেক। জনাব মনিরুল ইসলাম, আপনি আইন শৃঙ্খলা রক্ষার কাজে যুক্ত, আর ব্যক্তিগতভাবেও আপনি দীর্ঘদিন যাবৎ এই জঙ্গিবাদের উৎসমুখের জায়গা নিয়ে কাজ করছেন, নিজে অনেক পড়াশোনা করছেন, আমরা যারা কাছ থেকে আপনাকে জানি এবং মামলার পেশাগত কারণেও জানি। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাধাগুলো কি আসলে পুরোপুরি কাটছে, কেন কাটছে না?
দেখুন এটি আসলে এই বাধার যে জায়গাটা, এই জায়গাটি আসলে মানে আমার কো আলোচক যারা আছেন, জনাব হাফিজুর রহমান কার্জন বা আরিফ ভাই, তাদের বক্তব্য থেকে উঠে এসছে, নূর ভাইয়ের বক্তব্য থেকে উঠে এসছে, এটি কিন্তু সামগ্রিকভাবে মানে আমরা যেমন বলি যে জঙ্গিবাদ বা এই সন্ত্রাসবাদ বা উগ্রবাদ দমনের জন্য একটা হলিস্টিক অ্যাপ্রোচ, যেটি মানে হোল অফ সোসাইটি অ্যাপ্রোচ নিতে হয়, ঠিক তেমনি ভাবে এই উৎসমুখ বন্ধ করতে গেলে আসলে হোল অফ সোসাইটি যে অ্যাপ্রোচ সেটি আসলে নিতে হবে। একটা হলো যে শিক্ষা ব্যবস্থায় মানে এই যে জনাব হাফিজুর রহমান কার্জন যেটি বলছিলেন যে যদি প্রশ্ন করতে না পারে, আমি মানে আজকেই পড়ছিলাম যে এই যে সক্রেটিক মেথড, যে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করে করেই তো আসলে জানতে হবে, ক্রিটিক্যাল থিঙ্কিং। এই ক্রিটিক্যাল থিঙ্কিং এর এই আজকের রায়টি যদি আমরা দেখি, সেখানেও বলেছে যে মত প্রকাশে মানে বাধা দানের উদ্দেশ্যে এই কাজটি করেছে। তো মত প্রকাশ কি, এই ক্রিটিক্যাল থিঙ্কিং, তার সে সত্যাসত্য যাচাই করবে, যাচাই বাছাই করে যুক্তি বুদ্ধি দিয়ে সে গ্রহণ করবে। ওই জায়গাটা আসলে ওই জায়গাটার মানে আমাদের আমরা বলতে পারি যে আমরা এক ধরনের সার্টিফিকেটের পিছনে ছুটছি, সিজিপি এর পিছনে ছুটছি, ওই কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিংটা আসলে আমরা ডেভেলপ করতে পারছি না। আর এই যে যেটি আসলে আমার 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 মনে হয়েছে যে সবাই আমরা বলতে চাচ্ছি কিন্তু বলছি না, যে এই যে এক ধরনের উগ্রবাদের চর্চা যেটি হচ্ছে, অশ্লীল কথাবার্তা ওয়াজের নামে কিছু কিছু, সবাই নয়, কিছু কিছু ব্যক্তি করছেন, যেটি ইউটিউবে অ্যাভেলেবল, হয়তো শেয়ারের উপর লাভ দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, গান গাইছেন, তারপরে নানা রকম অঙ্গভঙ্গি করছেন, তারপর অশালীন মন্তব্য করতে বা তাদের বিশ্বাস বাকিদের সংচিচ্ছেন, এটি কিন্তু মানে সহনশীল প্রজন্ম গড়ার ক্ষেত্রে প্রধান অন্তরায় হিসেবে কাজ করছে। ফলে এগুলো উৎসমুখ বন্ধের ক্ষেত্রে আমি মনে করি প্রধান অন্তরায় হিসেবে কাজ করছে। তো এই জায়গাটাতে সেই ক্ষেত্রে আমাদের দেশে আমরা লক্ষ্য করেছি যে ডিজিটাল আইন নামে একটি আইন আছে, সেই আইনে কার্টুনিস্ট কার্টুন আঁকার কারণে গ্রেপ্তার হয়ে যাচ্ছেন, বিচার হয়ে যাচ্ছে, কোনো একটি মন্তব্য করার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাজা হয়ে যাচ্ছে, কিন্তু এরা এখনো আইনের আওতার বাইরে থাকছে কি করে? দেখুন, আইনের আওতার বাইরে থাকছে তা নয়, আবার এই যে কার্টুনিস্ট সবাইকে যে ধরা হচ্ছে তাও নয়, এখানে অনেক রকম চর্চা হচ্ছে, এর ভিতরে হয়তো দু চারটি ঘটনা সামনে উঠে এসছে। এদেরকেও এই উগ্রবাদের চর্চা যারা করছে তাদেরও অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, অনেকে গ্রেপ্তার হয়েছে, কিন্তু এটি বুঝতে হবে যে এটি শুধুমাত্র আইনের প্রয়োগ করে বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে এগুলো বন্ধ করা যাবে না। এর জন্য জনমত তৈরি হতে হবে, যে ভদ্রলোক হেলিকপ্টারে গিয়ে অশালীন বক্তব্য দিচ্ছেন, এই ব্যক্তিকে কিন্তু ভাড়া করছে কমিউনিটি লিডাররা কিন্তু ভাড়া করছে, এটা মনে রাখতে হবে। অর্থাৎ তার একটা ডিমান্ড আছে। ফলে এই যে এই অশালীন বক্তব্যের, উগ্রবাদী বক্তব্যের যে ডিমান্ড, সেইটা যদি আমরা রিডিউস করতে না পারি, তাহলে শুধুমাত্র ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে কিন্তু এই জায়গাটা বন্ধ করা যাবে না। তো এই ক্ষেত্রে আমরা দুই দিক থেকেই আমরা কাজ করছি, যে হ্যাঁ, রাষ্ট্রের বিপক্ষে বা দেশে মানে যে সামাজিক শৃঙ্খলা ভঙ্গ হয়, এইরকম কোন যুক্তিহীন অসত্য তথ্য যদি কেউ দেয়, সেটি যদি ওয়াজ থেকেও দেওয়া হয় কিংবা ধর্মের দৃষ্টিকোণ থেকেও দেওয়া হয় অথবা অন্য কোনো দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক উদ্দেশ্য থেকে দেওয়া হয়, হয়তো দু চারটি মামলা হয়, কিন্তু এই ঘটনা কিন্তু ইউটিউবে আপনি ঢুকে দেখেন মানে হাজার হাজার। ফলে ওই জায়গাটা, এই সমস্ত কন্টেন্টের আসলে ডিমান্ড আছে, সোসাইটিতে ডিমান্ডটা তৈরি হয়ে গেছে। ফলে এইটার বিপরীতে অল্টারনেটিভ কন্টেন্ট কিন্তু দিতে হবে। এই আরিফ ভাইদের বলছি যে এই অল্টারনেটিভ কন্টেন্ট সেটি কিন্তু প্রোভাইড করতে হবে, বানাতে হবে। না বানালে কিন্তু হ্যাঁ, প্রথমে হয়তো পারা যাবে না, তাদের ভিউয়ার্স অনেক, এইটা ডিমান্ড কম, কিন্তু আস্তে আস্তে কিন্তু এই কাজটি করতে হবে, না হলে মানে ওই যে উৎসমুখ, সেই উৎসমুখ কিন্তু স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব হবে না। অনেক ধন্যবাদ মনিরুল ইসলাম, অনেক খোলামেলা, অনেক
সত্য উচ্চারণ আমরা পেলাম আপনার কাছ থেকে, অনেক সুন্দর বিশ্লেষণ পেলাম। জনাব নূর খান, আপনার কাছে আসতে চাই, যে কথাটা বলছিলেন যে কমিউনিটি লিডাররা পর্যন্ত স্বাগত জানাচ্ছে উগ্রবাদী চিন্তাকে, তাহলে এই জায়গাটা বন্ধ করার ক্ষেত্রে সমাজকে যারা চালান, রাজনীতি যারা করেন, আমরা জানি যে সমাজে রাজনীতিবিদরা অনেক বড় প্রভাবক শক্তি হিসেবে কাজ করেন, সংস্কৃতির সংগঠকরা অনেক বড় সংগঠক হিসেবে কাজ করেন, এই জায়গাগুলো কি অনুপস্থিত লক্ষ্য করছেন? দেখেন, একটু আজকে আলোচনার কিন্তু একটা মৌলিক জায়গায় চলে আসছে, সেটা হচ্ছে যে মত প্রকাশের স্বাধীনতা বলি বা মুক্ত আলোচনা বলি, সেই জায়গাটিতে বাধা কি শুধুমাত্র যাদেরকে ধর্মীয় উগ্রবাদের সাথে যারা যুক্ত তারাই, না এখানে সমাজ, রাষ্ট্র তাদের দায় দায়িত্ব আছে এবং তারাও আগ্রাসী ভূমিকা রাখেন? আমার আমার নিজের একটা জিনিস মনে হয় যে দেখেন, জঙ্গি মানে ধর্মীয় জঙ্গি গোষ্ঠী কিন্তু একের পর ধাপে ধাপে আক্রমণ করতে করতে কিন্তু মত প্রকাশের স্বাধীনতার জায়গায় যে আইনজীবীর উপর করেছে, করতে করতে এক পর্যায়ে এসে এখানে দাঁড়িয়েছে। আমরা যদি একটু খেয়াল করি, মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে প্রধান বাধাটি এসছে রাষ্ট্রের তরফ থেকে শুরুতে, এবং এখনো যদি আমরা বিচার করি সেই জায়গাটিতে দেখবেন শুধুমাত্র ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিষয় তো না, আর অনেকগুলি বিষয় নিয়ে খেয়াল করবেন আইনের বাইরেও এমন সমস্ত বাধা তৈরি করে ফেলেন যেটি প্রকারান্তরে এই উগ্রবাদী চিন্তাকেই সমর্থন দেয়। যেমন অতি সাম্প্রতিক কালে আমরা লক্ষ্য করেছি একজন চিকিৎসক তার পছন্দে বিয়ে করার কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের একজন অফিসার কি ধরনের মন্তব্য করেছে আমরা দেখেছি। ফলে আজকে যদি আমরা ওই মৌলিক জায়গাটিতে আলোচনায় না নিতে পারি, তাহলে শুধুমাত্র পুলিশি অভিযান বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা উগ্রবাদকে ধরে কথা বলতে পারবো, কিন্তু এইটা যে প্রকারান্তরে রাষ্ট্র দ্বারা অনুপ্রাণিত হতে পারে, রাষ্ট্র যে কখনো কখনো এই ধরনের ঘটনাকে পরোক্ষভাবে আহ্বান করে, এই জিনিসটা কিন্তু আমরা ভুলে যাব। আরেকটা বিষয় হচ্ছে যে শুধুমাত্র রাষ্ট্র তো না, সমাজে ডিমান্ড যেটা তৈরি হয়েছে বা সমাজ যে এক ধরনের এই উগ্রবাদিতাকে প্রচ্ছন্নভাবে সহযোগিতা সমর্থন করছে, সেটাকেও তো আমরা অস্বীকার করতে পারি না। ফলে আমাদের যদি ভাবতে হয়, শুধুমাত্র এককেন্দ্রিক ভাবনা না ভেবে সামগ্রিকভাবে ভাবা দরকার। যে কারণে সামগ্রিকভাবে আমরা বিষয়টি ভাবতে পারি না বলেই কিন্তু একটার পর একটা ঘটনা ঘটার পরে নানান রকম প্রশ্ন কিন্তু মানুষের মনে আসে। যেমন এখন একটা প্রশ্ন আসছে যে এতদিন মামলায় স্থগিত থাকলে হঠাৎ করে কেন পরপর রায় বেরোচ্ছে, এই প্রশ্নটা কিন্তু আসছে। আমরা হেসে উড়ায় দেওয়ার জায়গা নেই, এই প্রশ্নটা কিন্তু অনেকের মনে ভিতরে হচ্ছে যে কেন এই সময়টিকে প্রশ্ন করা হচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবার থেকে, যে আরো মানুষকে যদি আটক করে জিজ্ঞাসাবাদের আওতায় আনা যেত, এখানে ঝুঁকির মাত্রাটা অনেক বেশি ছিল, হয়তো সম্ভব হতে পারতো বা হতে পারতো না। কিন্তু এই প্রশ্নগুলিকে তো উড়িয়ে দেওয়া যাবে না, প্রশ্নগুলোকে কিন্তু আমাদের রাখতে হবে। সফলতার ভাগ যেমন আমাদের আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়ার, পাশাপাশি এই প্রশ্নগুলি তাদের যে সীমাবদ্ধতার জায়গা সেটাও আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে। আরেকটা জিনিস হচ্ছে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে লাভ নেই। আজকের যে ভয়ার্থ যে একটা পরিবেশ চালু করা হয়েছে, এটার জন্য মুখ্যত প্রধানত মূল দায়িত্ব হচ্ছে রাজনীতিবিদদের, যারা দেশ পরিচালনা করেন, যাদের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী তার মানে ভূমিকা রাখেন, তিনি কাজ করেন, এই জন্য দায়ী। দেখেন, একজন পার্লামেন্ট মেম্বার যিনি আইন তৈরি করবেন, তিনি যদি টেলিফোনে একজন ওসিকে বলে যে থানায় বোম মারো, মেরে অমুককে মামলায় ফাঁসিয়ে দাও, খারাপ অবস্থা আমরা কিভাবে ধন্যবাদ, ধন্যবাদ জনাব মানে কি নূর খান। বিষয়টিকে সামগ্রিকভাবে আমি বলবো যে সব খেই হারিয়ে ফেলবো, এবং কাপড় আমরা যে যেদিকে পারছি টানছি, আসলে কাপড় কিন্তু ছিঁড়ে যাচ্ছে, কাপড়টা কিন্তু আমরা ধরে রাখতে পারছি না। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। অনেক ধন্যবাদ নূর খান লিটন। শেখ হাফিজুর রহমান কার্জন, আপনার কাছ থেকে জানতে চাই, যে আলোচনাগুলো আজকে আপনার এর আগে পূর্ববর্তী আলোচকরা করলেন, আপনি আইনের অধ্যাপক, আইন নিয়ে দীর্ঘদিন কাজ করেন, আপনি গণমাধ্যমেও কাজ করেছেন, আজকে
এই যে বিচার হলো এবং বাধার যে জায়গাগুলো আপনি বিরতির আগেও যে প্রসঙ্গটি সামনে এনেছিলেন, মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে আরিফ জেবতিক বলছিলেন যে সমাজেই এক ধরনের চাহিদা তৈরি হয়েছে। আসলে কি সমাজের চাহিদাটা এমনি এমনি আসলো, নাকি নূর খান যেই কাজটি বললেন যে রাজনীতিবিদদেরও এখানে অনেকখানি দায় রয়ে গেছে? রাজনীতিবিদরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে ধর্মের রাজনৈতিক ব্যবহার নিষিদ্ধ ছিল, ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ ছিল, এই জায়গাটাকে পাশ কাটিয়ে এখন সবাই ধর্মকেন্দ্রিক রাজনীতির মধ্য দিয়ে যাচ্ছেন, কখনো একেবারে প্রত্যক্ষভাবে, কখনো পরোক্ষভাবে। সেগুলি কি মুক্ত চিন্তার জন্য বাধা হয়ে আসছে? না, দেখেন যে আলোচনাটা আসলে আপনি যদি শুধু জঙ্গিবাদ নিয়ে আলোচনা করেন তাহলে পরে একটা দিকে যাবে, আবার যদি আপনি মুক্ত চিন্তা, মুক্ত জ্ঞান না, ভিত্তিক পুরোটাই তো সমাজের এখন কথা তো বলেন। দাঁড়িয়ে যাচ্ছে জঙ্গিবাদের ক্ষেত্রে যারা অভিযোগটা আনছে তারা কিন্তু আমি যদি ঘটনা প্রবাহগুলি দেখি, আপনি দেখেন যে রাজীব হত্যাকাণ্ডের পরে এরপরে যখন নাকি অভিজিৎ হলো এবং অভিজিতের পরপর যেই ঘটনাগুলি গেলো এবং পরিণতি হলোগুলো, কিন্তু তখন কিন্তু আর শুধুমাত্র মুক্ত চিন্তার জায়গায় নয়, হলিয়াটিজনে গিয়ে পরিণতিটা পেল। যে তার মানে পুরো হত্যাকাণ্ডটাই কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে? সমাজে শুরু হচ্ছে প্রথমে নাস্তিক নিধনের কথা বলে, কিন্তু গিয়ে দাঁড়াচ্ছে কোন জায়গাতে? সেই কারণেই জিজ্ঞেস করা প্রশ্নটা। হ্যাঁ, ধরেন যে আমাকে যদি জঙ্গিবাদ সম্পর্কে বলেন, আপনার প্রশ্নের উত্তরে আমি আসছি। জঙ্গিবাদের কথা যদি বলেন তাহলে পরে শুধু ন্যাশনালি না, গ্লোবালিও যেটা বলা হয় যে বাংলাদেশ ইজ ফার্টাইল গ্রাউন্ড অফ ব্রিডিং মিলিটেন্সি। এটা কেন বলা হয় না, আপনি দেখেন যে বাংলাদেশে একটা বড় মানে এডুকেশনের একটা স্ট্রিম হচ্ছে মাদ্রাসা এডুকেশন, এবং সেখানে আপনি পাবেন সরকারি মাদ্রাসা যেটা আলিয়া মাদ্রাসা, এবং আমি যতটুকু মনে করতে পারি যে সারা বাংলাদেশে 14,000 থেকে 17,000 আলিয়া মাদ্রাসা আছে, এবং আপনার কওমি মাদ্রাসার সংখ্যা বোধ হয় 25,000 থেকে 33,000। হ্যাঁ, এবং এখানে পড়াশোনা করে 43 লক্ষ শিক্ষার্থী। তো সেই আমরা বাংলাদেশে জঙ্গিবাদের যে ইতিহাস পাচ্ছি তাতে করে 1995 সালে আপনার উদীচীর অনুষ্ঠানে যে হামলা হয়েছিল, 1999 সাল থেকে 2005, তারপর আবার 2012-13 থেকে 2016, হ্যাঁ, এই যে জঙ্গিবাদের যে ইতিহাসটা পাচ্ছি সেখানে কিন্তু মোস্ট অফ দ্য অ্যাক্টিভিস্ট, মানে জঙ্গিবাদের যারা অ্যাক্টিভিস্ট সেটা কিন্তু যে মাদ্রাসা এডুকেশন থেকে নেওয়া হয়েছে। তো পরবর্তীতে হোলি আর্টিজানের ঘটনার পরে আমরা দেখলাম যে আপনার মালয়েশিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা, তারাও জঙ্গিবাদে যুক্ত হচ্ছে। তার মানে আপনার জঙ্গিবাদের যে স্পেসটা সেটা কিন্তু বাড়ছে। আগে শুধু মাদ্রাসা ছিল, এখন আপনার ইংলিশ মিডিয়াম, তারপর বিদেশি বিশ্ববিদ্যালয়, সব জায়গায় কিন্তু তাদের অ্যাক্টিভিস্ট, তাদের নেতা, তাদের স্পেস ছড়িয়ে যাচ্ছে। আর অন্যদিকে কি হচ্ছে যে আপনার এখানে যুক্তি, তারপরে যুক্তির চর্চা, তর্ক বিতর্ক, গঠনমূলক তর্ক বিতর্ক, সেইটার যে মানে বিস্তৃতি কিংবা সেটার যে স্পেস, সেটা দিন দিন সংকুচিত হচ্ছে। কারণ 3 দশক আগেও আমরা বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ তর্ক বিতর্ক দেখতাম, জ্ঞান বিজ্ঞানের নানা আলোচনা দেখতাম, সেটা কিন্তু আর সেভাবে হচ্ছে না। আজকে আপনি রাজনীতিবিদদের মধ্যে দেখেন তাদের ভেতরে ঝগড়া হয়, তাদের ভেতরে গালমন্দ হয়, এবং তারা কি বলেন টকশোতে এসে যে মানে এই দল এই খারাপ কাজটা করেছে, তখন পাল্টা হিসেবে আসে যে ওই দল তো তাদের ক্ষমতায় থাকতে আরো বেশি খারাপ করেছে। আপনি প্রত্যেকটা জায়গাতে দেখেন যে আমার রাজনীতির জায়গাতে কোনো তর্ক বিতর্ক নাই, আমার বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ তর্ক বিতর্ক হওয়ার কথা সেটা নেই। এদিকে আপনার যারা আপনার মৌলবাদী তাদের মানে চাহিদা বাড়ছে, তাদের স্পেসটা বাড়ছে, এবং ইউটিউব হওয়ার প্রেক্ষিতে আমি তো দেখি যে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা যখন বাসে যাচ্ছে, গাড়িতে যাচ্ছে, ইউটিউব খুলে তারা ওয়াজ শুনতেছে। এটা তো আমি তাকে বাধা দিতে পারবো না। এখন মনিরুল ইসলাম ভাই, হ্যাঁ, আমাদের সম্মানিত ডিআইজি মহোদয়, তিনি খুব ভালো বলেছেন যে আপনি শুধুমাত্র আইন আর বিচার দিয়ে তো এটা পারবেন না, আপনার কাউন্টার ন্যারেটিভ লাগবে, কাউন্টার কন্টেন্ট লাগবে। এখন আপনি দেখেন যে এই বাস্তবতা যে আপনি পাকিস্তানে গেলে দেখবেন সেখানে একটা ইসলামপন্থী দল ক্ষমতায়, ভারতে গেলে দেখবেন যে আপনি একটা হিন্দুত্ববাদী দল ক্ষমতায়, বাংলাদেশে তো মানে কোনো ধর্মপন্থী দল ক্ষমতায় না, কিন্তু আপনার ডানপন্থা রক্ষণশীলতা কিন্তু বেড়ে যাচ্ছে। এবং এই যে আপনি যদি কোনো জঙ্গিবাদকে আপনি যদি মোকাবেলা করতে চান, শুধুমাত্র পুলিশি ক্ষমতা দিয়ে তো হবে না, শুধুমাত্র বিচারিক ক্ষমতা দিয়ে তো হবে না, এটা তো একটা আদর্শিক লড়াই। আপনি যদি আদর্শ দিয়ে সেটাকে আপনি যদি মোকাবেলা করতে না পারেন, তাহলে পরে তো ওই যে আপনার মানে প্রতিনিয়ত, কারণ আপনি কত কন্টেন্ট আপনি কন্ট্রোল করবেন, আপনি ইউটিউবে গিয়ে দেখেন শত শত ওয়াজ, হ্যাঁ, এবং আপনি যদি ধর্মের বস্তুনিষ্ঠ তর্ক বিতর্ক এবং ওয়াজটা হতো তাহলে আমার আপত্তি ছিল না। আবার এটাও ঠিক
যে যারা নাস্তিক্যবাদী বলে দাবি করেন তাদের ভেতরেও খুব হালকা কন্টেন্ট আমি তাদেরটা শুনেছি, এবং তাদের ভিতরে একটা চমক তৈরি করার বিষয় থাকে। মানে সেটা ধর্ম হোক আর নাস্তিক্যবাদ হোক, যাই হোক, আপনি যদি বস্তুনিষ্ঠভাবে যুক্তি দিয়ে বলতে পারেন, আমি সেটা শুনতে কিংবা আমি সেটা মানে সেটার ব্যাপারে আমি আগ্রহী। কিন্তু আপনি শুধু চমক তৈরি করার জন্য কিংবা আপনি 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 যদি মানে অস্থিতিশীলতা তৈরি করার জন্য কিছু করেন, সেইখানে কিন্তু আমার বড় একটা আপত্তি আছে। জি। এবং আরেকটা বিষয় আমার কাছে যেটা মনে হয় জি। যে আপনার সাধারণ মানুষ ধরেন যে রাষ্ট্রের বিভিন্ন জায়গাতে তারা দেখছে যে অন্যায় অবিচার তার প্রতিকার হচ্ছে না, এবং তার নিজের জীবনেও নানা রকম অসহায়ত্ব, সবকিছু মিলে সে কিন্তু ধর্মের কাছে মানে মানে সে নিজেকে সঁপে দিচ্ছে। হ্যাঁ, সুতরাং এই যে সবগুলো পরিস্থিতি মিলে কিন্তু আপনার এই যে আমরা যে জ্ঞান বিজ্ঞান তর্ক বিতর্ক, তারপরে আপনার অভিজিৎ দীপন তারা যে ধরনের লেখালেখি করতেন, সেই স্পেসটা কিন্তু কমে যাচ্ছে। জি, ধন্যবাদ জনাব হাফিজুর রহমান কার্জন। দর্শক, আমাদের সময়ও প্রায় শেষ হয়ে আসছে। আরিফ জেপ্তিক, আপনার কাছে আসতে চাই। আমরা প্রায় 1 মিনিটের মধ্যে আমরা এক বাক্যে আমরা সবার মন্তব্য, কনক্লুশন মন্তব্য জানতে চাই যে আসলে এই যে বাধা যে পার হয়নি, এখন বাধা যে কাটেনি, এটা মোটামুটি সবাই, কিন্তু উত্তরণের আশু এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি হওয়া উচিত, রাষ্ট্রের কি ভূমিকা থাকা উচিত, আপনার কি ভূমিকা থাকা উচিত? প্রথম কথা হলো যে এতক্ষণ আমরা যে আলোচনা শুনলাম মনির ভাই এবং আমাদের অন্য যে সমাজে এটা ডিমান্ড তৈরি হয়ে গেছে, আমরা কি করবো, এই অ্যাপ্রোচটার সাথে আমি একমত না। এই মুহূর্তে ঢাকায় সবচেয়ে বেশি ডিমান্ড হচ্ছে ইয়াবা। এখন কি আপনি ইয়াবা ছেড়ে দিবেন, ব্যবসা করার জন্য দিয়ে দিবেন যে না এটা খুব ডিমান্ড আছে, লোকজন খাইতে চায়, বা একটা বিপদগামী তরুণরা হাজার হাজার তরুণরা খেতে চায়, আপনি তো ইয়াবা আলাকে পাইলেই জেল দিবেন বা মানে চেষ্টা করবেন অ্যারেস্ট করার জন্য। কারণ রাষ্ট্র দেখবে, সরকার দেখবে কোনটা ন্যায় কোনটা অন্যায়। আর ইউটিউবে আপনি বলতেছেন যে হাজার হাজার কন্টেন্ট তৈরি হয়েছে, গুড, আপনি দুইজনকে অ্যারেস্ট করে দেখান যারা আপত্তিকর, যারা ধর্মকে বিকৃত করে বা আমাদের সোশ্যাল জাস্টিসের জায়গা বা সামাজিক অস্থিরতা তৈরি করার ইচ্ছা করে, নারীদেরকে অপমান করে, সংবিধানকে অপমান করে। আমি সেদিনও দেখলাম একজন বলছে প্রধানমন্ত্রী মানি না, সংবিধান মানি না, কিছুই মানে না বলতেছে। এই কথাটা যদি আমি ফেসবুকে এখন স্ট্যাটাস দিই, কালকে সকালে তো আমি বাসায় ঘুমাইতে পারবো না, আমার তো অ্যারেস্ট করে ফেলবেন। তো ও যে ইউটিউবে বলছে, ওকে অ্যারেস্ট করে না কেন? ও যে সংবিধান মানে না বলে, আপনি নজরুল কবির বলে দেখেন না যে সংবিধান মানে না, কালকে সকালে আপনার অ্যারেস্টের জন্য আমি নামবো, নাইলে এমনি আইন শৃঙ্খলা বাহিনী আপনারা ধরে নিবে। তো এই যে ওর জন্য জায়েজ, আমার জন্য জায়েজ না, এইটা হচ্ছে একটা বড় সমস্যা তৈরি হয়েছে। তো আমার কাছে মনে হয় প্রথম কথা হচ্ছে সরকারকে স্ট্রিক্ট হতে হবে যে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা মানে কি বলবো এটাকে, আমরা যাব কোনটা জনগণের জন্য ভালো, সমাজের জন্য ভালো। সমাজ কোনটা আমার উপরে চামাই দিচ্ছে, তথাকথিত সমাজ, এটা কিন্তু না। কারণ এরা যে এত বলছে, আমি একবার হেফাজত নেতাদেরকে একবার চ্যালেঞ্জ করেছিলাম যে এত বলে 90% মানুষের দেশে এটা করতে দিব না, ওইটা করতে দিব না, জীবনে বেটা ভোট পাও নাই 3%-এর উপরে, তুমি বাকি 97%-এর লোকজনের কথাবার্তা তোমার বলতে কে বলছে? তুমি হচ্ছে মাদ্রাসার অসহায় ছাত্র, 1000 ছাত্রকে রাস্তায় নামাই দাও, আমার ঢাকা ভার্সিটির ভিসি তো এটা পারবে না, আমার তো নামাইতে পারবে না। তো যার কারণে তোমার মনে হয় শক্তি, ঢাকা ভার্সিটির ভিসি যদি নামাইতে পারতো 50,000 ছেলে কালকে ঢাকা শহরে নামতো। তো তুমি 3% উপরে ভোট পাও নাই, তুমি 100% সমাজের ঠিকাদারি নিয়ে নিচ্ছ। এই প্রশ্নগুলো আমাদের করতে হবে বারবার, কিন্তু এই প্রশ্নগুলো আমরা করতে পারি না। আর এই যে কন্টেন্ট তৈরির কথা বললেন, পাল্টা কন্টেন্ট তৈরিটা বন্ধ হয়েছে কখন? বন্ধ হয়েছে তো কখন? কারণ এগুলো একটু বলার দরকার আমাদের। রাসেল পারভেজ মারা গেছে, আমাদের ব্লগার বন্ধু, সে কিন্তু কিছুই না, সে তার একটা বন্ধুকে আইন শৃঙ্খলা বাহিনীর ডাক গিয়েছে, সে বলছে একা যেতে পারবো না, তুই একটু যাবি আমার সাথে, কি হচ্ছে বুঝি না। রাসেল পারভেজ যে পিএইচডি স্টুডেন্ট, সে তার বাচ্চাকে নিয়ে বাংলাদেশে ছিল, তার ওয়াইফ পিএইচডি করছে বাইরে, সে গেছে তার বন্ধুর সাথে যে আচ্ছা দেখি কি বলতে চায়। তাকে ধরে সামনে একটা কম্পিউটার ছবি দিয়ে, কম্পিউটার চোরের মতো, মানে সে ওই জায়গায় সে না গিয়ে আরেকজন যেতে পারতো, কিন্তু তাকে কিন্তু ডাকা হয় নাই, দিয়ে তাকে একটা বিরাট এই সন্ত্রাসী ধরা হয়েছে বলতে একবারে পেপারে দেওয়া হয়েছে। তো এরপরে আপনি কিভাবে আশা করেন যে যারা এই যে বললাম সংবিধান মানি না, ওই ওয়াজের মহফিলে না বলে অন্যখানে বলবে, তারা কন্টেন্ট রেডি করবে? এইটা একটা বিরাট ডিজাস্টার তৈরি হয়েছে আমাদের দেশে। এটা তো বাস্তবতা, আমরা তো দিনের পর দিন বাড়ি ঘরে ছিলাম না। কারণ আপনি জানেন যে আমাদের নামে গুজব রটছে, গ্রেফতার হতে পারে, লিস্ট করা হয়েছে, আল ইহসান গ্রুপ লিস্ট দিছে, সেই লিস্টে আমার নাম, কোপানো হবে সেই লিস্টে আমাদের নাম। সো সেই কন্টেন্ট তৈরি আমাদের যে পরের প্রজন্মের ব্লগার, আমাদের তো আর বাস্তবতা বয়স হয়ে গেছে, তো পরের প্রজন্মের ব্লগার যারা ছিল তারা আর উৎসাহিত হয় নাই, এবং ওই জায়গায় কন্টেন্ট নাই। আজকের ইয়াং ছেলেরা, আপনি বলছেন এটার বাইরেও কিন্তু কন্টেন্ট হচ্ছে। আজকে লাইকিতে বলেন আর টিকটকে বলেন, 50,000 1 লাখ লাইক পাওয়া তো কোনো ব্যাপার না, 1 মিলিয়ন ফলোয়ার নিয়ে বসে আছে ছেলেমেয়েরা। তারা কিন্তু ওই যে তত্ত্বের জায়গায়, তর্কের জায়গায়, বিতর্কের জায়গায় আসতেছে, তারা ভিডিও বানাচ্ছে, তারা কিন্তু ওইটার সাথে নাই, ভিডিও বানাচ্ছে, ফান করতেছে, এবং দে আর ডুইং দেয়ার লাইফ। ধন্যবাদ জনাব আরিফ জাতিক। আমরা প্রায় শেষ পর্যায়ে একদম। আজকে
আজকে বাকি যে তিনজন আছেন আপনাদের কাছ থেকে এক বাক্যে জানতে চাবো এর থেকে উত্তরণের উপায় কি। প্রথমেই আমি জানতে চাচ্ছি নূর খান আপনার কাছে। দেখেন, রাষ্ট্রকে একটা একদম এক বাক্যে নৈতিক নূর ভাই। অবস্থানের উপর দাঁড়াতে, জি, রাষ্ট্রকে একটা নৈতিক অবস্থানে দাঁড়াতে হবে এবং আদর্শিক সংগ্রাম সমাজের সব সব স্তরে চালাতে হবে। ধন্যবাদ। এর বাইরে বিকল্প। ধন্যবাদ শেখ হাফিজুর রহমান কার্জন, আপনার শেষ মন্তব্য জানতে চাচ্ছি। ওই যে আমাদের কবিগুরু, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথাশীল। আমার চিত্ততে ভয়, তো আমাকে চারপাশ থেকে ভয় দেখাচ্ছে। এই ভয় নিয়ে আমি কিভাবে কথা বলবো, কিভাবে লিখবো? ওইটা 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 দূর করার দায়িত্ব তো আমার সমাজ রাষ্ট্রের অনেকগুলো প্রতিষ্ঠানের। তো তারা তো সবাই কর্তৃত্ব নিয়ে বসে আছে। অনেক তো ওই ধন্যবাদ। ভয়টা দূর করেন, তাহলে ঠিক হবে আর কি। অনেক ধন্যবাদ শেখ হাফিজুর রহমান কার্জন। মনিরুল ইসলাম, আপনাকে দিয়ে শেষ করতে চাই, আপনার শেষ মন্তব্য জানতে চাচ্ছি, ভয় দূর হবে কিভাবে? আমি আসলে হতাশ নই, কারণ তরুণ প্রজন্ম, এই প্রজন্মকে যদি আমরা সঠিক পথ দেখাতে পারি, তাদের ভিতরে যে সহনশীলতার চর্চা সেটি যদি আমরা করতে পারি, তাদের ভিতরে যদি ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করাতে পারি ছোটবেলা থেকে, তাহলেই আসলে আমার মনে হয় তাদের ভিতরে যদি দেশপ্রেম, মানুষের প্রতি তাদের যে দায়িত্ববোধ, সোসাইটির প্রতি দায়িত্ববোধ, আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, এগুলোর সাথে যদি পরিচিত করাতে পারি, তাহলে তাদের ভিতর যে অ্যান্টিবডি তৈরি হবে, সেই অ্যান্টিবডি দিয়েই তারা সকল রকম উগ্রবাদ, সাম্প্রদায়িকতা কিংবা মাদক বা যে কোনো অপরাধের বিরুদ্ধে তারা একটা সহনশীল প্রজন্ম হিসাবে, বাঙালি, প্রকৃত বাঙালি হিসাবে গড়ে উঠতে পারবে এবং সোনার বাংলা গড়বে। অনেক ধন্যবাদ জনাব মনিরুল ইসলাম। প্রিয় দর্শক, শুনছিলেন আজকে আমাদের চারজন বিজ্ঞ আলোচকের মন্তব্য। আজ আমরা বলছিলাম যে বিচার হলো, বাধা কাটলো কি, আমরা সেই বাধাগুলো এখনো কী কী রয়েছে সেটি তো আমরা বুঝতে পারলাম। সেই বাধা থেকে উত্তরণের পথ কিন্তু আমাদেরকে আজ থেকে প্রায় 50 বছর আগে দেখিয়ে গিয়েছেন 30 লাখ শহীদ। কারণ ধর্মভিত্তিক জাতিরাষ্ট্রের বিপরীতে বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্ম হয়েছে কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে। ফলে সত্যিকারভাবেই যদি ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করি, তাহলে এই দেশে কেউ কোনো কিছুই চাপিয়ে দিতে পারবে না। মুক্ত চিন্তা অব্যাহত থাকবে। মনিরুল ইসলাম, হাফিজুর রহমান কার্জন, নূর খান, আপনাদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ। আরিফ জেবতিক, আপনাকেও ধন্যবাদ। আপনারা যে প্রত্যাশিত বাংলাদেশ দেখছেন, আমাদের উত্তর প্রজন্ম সেই বাংলাদেশ পরবর্তী 50 বছরের মধ্যে গড়ে তুলবে, এমনটাই প্রত্যাশা রাখি। আর কোনো অভিজিৎ রায়কে কিংবা আর কোনো রাজীব হায়দারকে হত্যার শিকার হতে হবে না। এমনকি এখানে অন্য কোনো ফারাবি কিংবা যে কিশোররা হত্যা করেছিল অভিজিৎ রায়কে, সেই ধরনের কিশোরের জন্মও হবে না এই দেশে। তেমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখে আজ এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই সবাই সতর্ক থাকবেন। বাড়ির বাইরে বেরোলে মাস্ক পরে বেরোবেন। শুভরাত্রি।